দর্শক, এই বিশেষ আয়োজনের শেষ পর্বে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর কাজী খলিকুজ্জামান, অর্থনীতিবিদ। তার সঙ্গে কথা বলবো। ডক্টর কাজী খলিকুজ্জামান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আসলে শুরুতেই একটু জানতে চাইবো আপনার কাছে যে আওয়ামী লীগের রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনের বিবেচনায় আসলে এবারের বাজেটটি নিয়ে আপনার প্রাথমিক মূল্যায়ন কি? শুনতে পাই নাই। জি, এবারের বাজেট নিয়ে আপনার প্রাথমিক মূল্যায়ন একটু শুনতে চাচ্ছি আওয়ামী লীগের রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনের বিবেচনায়। বাজেটের একটা নাম দেওয়া হয়েছে, শিরোনাম হচ্ছে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট আমরা বুঝি, সংজ্ঞায়িত করা হয়েছে, উন্নতও বুঝি। সুখী সমৃদ্ধ খুব পরিষ্কার না। সুখী বলতে কি বোঝায়, কার সুখ, সব মানুষের সুখ কিনা। সমৃদ্ধ হতে পারে যে অনেক বেশি আমাদের যদি অর্থনৈতিক অগ্রগতি হয় তাহলে সেটা সমৃদ্ধ হতে পারে। কিন্তু একটা অঙ্গীকার করা হয়েছিল 2008 সালের নির্বাচনী ইশতেহারে। সেখানে বলা হয়েছিল এই দেশে অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র তৈরি করা হবে। কল্যাণ রাষ্ট্র বললে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সব মানুষের প্রত্যেকের মৌলিক যে অর্থনৈতিক অধিকার সেটা নিশ্চিত করা হবে এবং বাজারে যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে তাদের পাশে দাঁড়ানো হবে, সরকার দাঁড়াবে এবং বয়স যখন হবে তখন তাদেরকে যে সহায়তা দরকার সেটা দেওয়া হবে। সেটা হচ্ছে কল্যাণ রাষ্ট্র, সেটা বোঝা যায়। সেজন্য আমি বুঝতে পারছি না কল্যাণ রাষ্ট্রটা কেন বাদ দেওয়া হলো। যদি কল্যাণ রাষ্ট্র এখানে দেওয়া হতো, সুখী, সমৃদ্ধ, কল্যাণ, উন্নত, স্মার্ট, তাহলে আমার মনে হয় বোঝা যেত যে আমরা জনসাধারণের পক্ষে কথা বলা হচ্ছে, মানে আমাদের শিরোনামেই সেটা আছে। এর আগেও বঙ্গবন্ধু বলেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তো দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো আর কল্যাণ রাষ্ট্র, সেই দুটো একসঙ্গে যায়। তো আমি আশা করব, এটা তো এখনও বিবেচনা তো চলছে, 1 মাস চলবে, শিরোনাম নিয়ে যেন একটু চিন্তা করা হয়। তো তারপরে যে এবার যে বাজেটটা হয়েছে সেটা অনেক কিছু ভালো আছে, প্রত্যেক বছরই হয়। এটা একটা ধারাবাহিক সাংবৎসরিক ব্যাপার, ধারাবাহিকভাবে চলে। যে কোনো খাতে হয়তো একটু বাড়ানো হয়, কোনো খাতে একটু কমানো হয় এবং ওই বছরে কোনো বিশেষ সমস্যা যদি সৃষ্টি হয় সেদিকে নজর দেওয়া হয়। যেমন এই বছরে বিশেষ একটা সমস্যা, যেটা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার আছে, সরকারও যেটাকে অগ্রাধিকার দিচ্ছে, সেটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। সেই দিকে কিছু পদক্ষেপ আছে। বাজেটে তো আর সব করা যায় না। বাজেটে তার অর্থমন্ত্রীর কাছে কিছু হাতিয়ার আছে, তিনি সেটা ব্যবহার করার চেষ্টা করেছেন। যেমন একটা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সেগুলির আমদানিতে শুল্ক কমিয়েছেন, সেটা তার কাছে একটা হাতিয়ার আছে। আরেকটা হাতিয়ার আছে, সেটা তিনি প্রয়োগ করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে ঘাটতি বাজারের কমানো। এই তো তার কাছে হাতিয়ার। আর আর্থিক নীতিতে সেখানে কিছু হাতিয়ার আছে, সেগুলি আগের থেকেই চালু করা আছে। যেমন ব্যাংক ঋণের সুদের হার বাড়ালে হয়। এই যে পদক্ষেপগুলি, এগুলি কিন্তু অন্যান্য দেশে কাজ করেছে। এগুলি কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কাজ করেছে যুক্তরাজ্যে, কাজ করেছে ভারতে, কাজ করেছে শ্রীলঙ্কায়, কাজ করেছে। বাংলাদেশে প্রথম দিকে অবশ্য এগুলো করা হয়নি, একটু দেরিতে করা হয়েছে, যে সুদের হারটা বাড়ানো। কিন্তু তারপরেও আমরা এখন পর্যন্ত তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। তার একটা বড় কারণ আছে। বাংলাদেশে শুধু নীতি দিয়ে বা পদক্ষেপ দিয়ে কাজ হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ হচ্ছে এখানে অনেকগুলি দুষ্টচক্র আছে, যেগুলো সিন্ডিকেট বলা হয় সাধারণভাবে। এই দুষ্টচক্রগুলো যে সঠিক পদক্ষেপটাকে, সেটাকেও কাজে লাগতে দেয় না ওইভাবে। তারা নিজেদের স্বার্থে সেটাকে নিয়ে যায়। এবং এই দুষ্টচক্রগুলো কিন্তু একেবারে আলুর বাজার, মুরগির বাজার, পেঁয়াজের বাজার থেকে ডলারের বাজার এবং বিদেশে যে মানুষ পাঠানো হয়, শ্রমশক্তি পাঠানো হয়, সব জায়গায় এগুলি বিরাজমান, ব্যাংকে বিরাজমান। কাজেই এই যে বাজেটে যে নীতি ঘোষণা করা হলো, শুল্ক বাড়ানো হবে, শুল্ক কমানো হবে, তারপরে বাজেটের
আকার আসলে এসব কোনো কিছুই বা নীতি কৌশল যাই না হোক না কেন বাস্তবায়ন করা সম্ভব হবে না যদি না এই দুষ্ট চক্রকে নির্মূল করা যায়। সেটাই, এবং একই সঙ্গে আসলে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতি সেটাই সেটাই আসলে দুর্নীতির প্রসঙ্গটা আমি আনলাম। আর জি, আরেকটি আসলে বিশেষ প্রসঙ্গ আমি একটু আনতে চাই যে এবারের বাজেটে এই দুর্নীতি নিয়ে, দুর্নীতি কমানো নিয়ে, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কোনো ধরনের সুস্পষ্ট নির্দেশনা কি আমরা পেলাম? মনে হয় না সেরকম কোনো কিছু আমরা শুনতে পেয়েছি। বর্তমানে আসলে টক অফ দ্য টাইমে বলা চলে যে পদ ছাড়ার পর পুলিশ প্রধানের দুর্নীতির তথ্য এবং অবৈধ সম্পদের বিবরণ এখন প্রায় আসলে প্রতিদিনই সংবাদ শিরোনাম। এমন অবৈধ সম্পদও কিন্তু দেশের অর্থনীতির রংচং বাড়িয়েছে। কিন্তু আসলে অর্থনীতিবিদ হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? দুর্নীতি দমন করার জন্য, নির্মূল করার জন্য কি করা প্রয়োজন বিশেষভাবে আপনি মনে করেন, বা বাজেটে আসলে কোন বিষয়গুলো স্পষ্ট করা প্রয়োজন ছিল বলে মনে করেন? দুর্নীতি বাজেট দিয়ে তো নির্মূল করা যাবে না, কমানো যাবে না। দুর্নীতি হচ্ছে এটা আমাদের মূল্যবোধের অবক্ষয় হয়ে গেছে। আমি আমার চাই, আরও চাই। এটা বাজেট কি করবে? বাজেট যা কিছুই দেখ, আমি আমার চেয়ারটা আরও উঁচু চাই, আমার সম্পদ আরও বেশি করতে চাই, আমার ক্ষমতা আরও বাড়াতে চাই। ব্যক্তি আমরা নাই, আমার চাই, আরও চাই। তো এইখানে বাজেট কি করতে পারে? বাজেট যে ঘোষণা দেবেই, যাই দিক না কেন, সেটা বাস্তবায়ন করতে হলে মানুষ লাগবে। আর্থিক শৃঙ্খলা ফেরানোর জন্য যে সরকার দুর্নীতি দমন করার জন্য যা যা পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়গুলো আসলে বাজেট উপস্থাপনের একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি 2-1 রাঘব গোয়ালকে বিচারের মুখোমুখি করার একটা চেষ্টা চলছে। আমি আশা করব যে এটা শেষ পর্যন্ত যেন যায়। তারা যদি দুর্নীতি না করে থাকেন, মুক্ত হয়ে যাবেন। আইনের প্রয়োগ হতে হবে এবং শেষ পর্যন্ত গেলে তারা দোষী হলে শাস্তি পাবেন। এই যে বড় বড় কিছু লোকজনকে যদি, যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের যদি শাস্তি বিধান করা হয়, তাহলে যারা আরও হতে চায় দুর্নীতিবাজ, তারা হয়তো সেই পথ মাড়াবে না। এটা আমার একটা বহুদিনের একটা চিন্তা, যে অন্যান্য অনেক দেশে দেখেছি যে বড় কাউকে ধরলে পরে একজনকে না, অনেকজন, আমরা জানি তো অনেকজন, কয়েকজনকে যদি এরকম জবাবদিহির মুখোমুখি করা হয়, বিচার করা হয়, তাহলে অন্যরা সেই পথে হয়তো মাড়াবে না। আর না হলে আমরা দেখছি যে সম্প্রসারিত হচ্ছে। দেখা যায় যে আজকে এখানে দুর্নীতি হচ্ছে, কালকে ওইখানে হচ্ছে, পরশু ওইখানে হচ্ছে, আজকে একজন হচ্ছে। আর এখানে হচ্ছে কি যোগসাজশ আছে, একটা যোগসাজশের মধ্য দিয়ে হয়। যারা দেন আর যারা নেন, যারা নিয়ন্ত্রণ করেন আর যারা নিয়ন্ত্রিত হন, তাদের মধ্যে একটা যোগসাজশ আছে। যোগসাজশ থাকার জন্য তো বেরিয়ে যায়, না হলে দীর্ঘদিন ধরে এত কি করতে পারে না। তো আমি আসল ব্যাপারটা হচ্ছে, আমাদের নীতির কোনো সমস্যা নাই বাংলাদেশে, আইনও প্রায় সব জায়গায় আছে, কিন্তু সেটার প্রয়োগ যেখানে আছে, যারা প্রয়োগ করেন তারা সঠিক মতো কাজ করেন না, গাফিলতি করেন, এবং তাদেরকে জবাবদিহির মুখোমুখিও করা হয় না। অনেক সময়, বেশিরভাগই সময় হয় না। ছোটোখাটো যারা, তাদেরকে অনেক সময় হয়, কিন্তু বড় যারা, তাদেরকে জবাবদিহির মুখোমুখি করা হয় না। সেটা না করলে আমাদের যে আইনের প্রয়োগ সঠিকভাবে করা যাবে না। কারণ তাদের কাছে যদি প্রয়োগ, ছোটোখাটো যারা মানুষ, তাদের কথা হয়তো প্রয়োগ করা যাবে, কিন্তু লাভ তো হবে না। চুরিটা যারা করছে তারা তো বড়, পাচার করছে যারা অর্থ, তারা বড়। তাদের যদি হাত না দেওয়া যায়, তাহলে তো আগানো যাবে না। জি, ডক্টর কাজী খলিকুজ্জামান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যুক্ত হবার জন্য এবং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এই বিশেষ আয়োজনে। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান, এবং এরই সঙ্গে শেষ করছি বাজেট নিয়ে ৭১-এর এই বিশেষ আয়োজন। যারা এই লম্বা সময় ধরে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য।